নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পর্যটকদের উন্নত পরিষেবা দিতে মানাবাড়ির একটি রিসোর্টে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, কিন্তু বাদ সাধল এলাকাবাসীরা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হলো ওই এলাকার মহিলা সহ 4 জনকে। বাজারে প্রায়শই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা, তাই এর ভয়াবহতা থেকে বাঁচতে ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে দিনবাজার কাপড়পট্টিতে। বড় অগ্নিকাণ্ডের হাত থেকে প্রাকৃতিক দুর্যোগ যেন বাঁচিয়ে দিল গোটা বাজারকে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একটি দোকান। এদিন রাতভর মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মাঝেই রাত আনুমানিক 2:30 নাগাদ একটি মোবাইলের দোকানে আগুন দেখতে পান বাজারে বসবাস করা এক স্থানীয় বাসিন্দা। এরপরই প্রতিবেশীদের ডেকে নিজেরা মিলে শুরু হয় বৃষ্টিতে জমে থাকা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা। প্রবল বৃষ্টির মাঝেও আগুনের ভয়ঙ্কর রূপ দেখে প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েন। ধূপগুড়ি দমকল ও ধূপগুড়ি থানায় খবর দেওয়া হলে তড়িঘড়ি ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ ও ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন। এদিনের ঘটনায় প্রায় 2 লক্ষ টাকার অধিক বৈদ্যুতিক ও মোবাইল সরঞ্জাম আগুনে ভস্মীভূত হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। পাশাপাশি পার্শ্ববর্তী আরো বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। যদিও তুলনামূলক ক্ষতির পরিমাণ কম, তবে এদিন প্রাকৃতিক দুর্যোগ খট্টিমারি বাজারের জন্য আশীর্বাদ হিসেবেই কাজ করে বলে দাবি করেছেন অনেকেই। কেননা এই বাজারে একই সঙ্গে গা ঘেঁষে 50টিরও অধিক দোকান রয়েছে। সময় মতো আগুন নেভাতে না পারলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেত বলে জানান ব্যবসায়ীরা। রাত্রি অনুমানে এই 2:30টার দিকে আর কি অলরেডি পাশের বাড়িতে যে ছিল আর কি, তারা আলো দেখতে পায় এবং সেই আলো দেখে তারা আটকে উঠে তারপরে তারা দেখতে পায় যে পাশে দোকানে আগুন লাগছে। তারপরে জনগণকে এখানকার রাত্রিবেলা বিভিন্ন বাড়ি গিয়ে জাগানো হয়। তারপরে আমরাও ছুটে আসি, আমি খবর পাওয়ার সাথে ছুটে আসি, এসে দেখি যে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে। তখন বালতি দিয়ে জল দিয়ে কিছুটা নিভানোর চেষ্টা করি আমরা। তারপরে তোমার ফায়ারব্রিগেডকে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়। গভীর রাতের ঘটনা, একেবারে রীতিমতো সকাল হয়ে গেল, মানে এতটা সময় লাগলো সেই আগুন নেভাতে। শুটিং মতো ফায়ার ব্রিগেড যদি না আসতো বা এই বৃষ্টিটা যদি না হতো তাহলে কতটা ক্ষতির আশঙ্কা করছে। তাহলে যেহেতু সব দোকান পরপর লাগোয়া ছিল এবং পাশেই বাড়ি ছিল সব লাগোয়া, সেদিক থেকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, মানে খুব দুঃখজনক একটা ঘটনা হয়ে যেত এবং অনেক দোকান হয়তো পুড়ে এতক্ষণে শেষ হয়ে যেত। সেদিক থেকে প্রাকৃতিক যে দুর্যোগ, বৃষ্টির প্রবাহমানের জন্য কিছুটা নিয়ন্ত্রণে আসছে ফায়ার ব্রিগেড আসার অনেক আগেই। হাসমি চকে বিশাল আকার গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির। বুধবার গভীর রাতে হাসমি চক সংলগ্ন হিলকাট রোডে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ আচমকাই ভেঙে পড়ে। ওই গাছটিকে ঘিরেই ছিল একটি হনুমান মন্দির। গাছ ভেঙে পড়ায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ঘটনার সাথে সাথে মন্দিরের ভেতরে থাকা মূর্তি সরিয়ে নেয় স্থানীয় বাসিন্দারা। গাছ ভেঙে পড়ায় হাসমি চক থেকে সেবক মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা রাত থেকেই সম্পূর্ণ বন্ধ হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুর নিগমের কর্মীরা গাছ সরানোর কাজ শুরু করেছেন। ধাপে ধাপে গাছের ডাল ও গুড়ি কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দাদা, কি হয়েছিল ঘটনাটা ভিনাস মোড়ে? দেখুন, ঘটনা আমি শুনলাম এই মন্দির ভালো পরিস্থিতিতে ছিল এবং এই গাছটা খুব গাছ রক্ষণাবেক্ষণ হয় না এবং যে কর্পোরেশনের কাজ, যে কর্পোরেশনের তার গেছে, যা জায়গা গেছে, কর্পোরেশনের কাজ ছিল যে ডালটাকে ছেটে ঠিক মতন ড্রেসিং করা বা কোনো কিছু করা। যেহেতু একটা রাস্তার উপরে মন্দির আছে, এটাই যদি আমরা দেখতাম অন্য ধর্মাবলম্বী কোনো কিছু থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশাসন বা এই কর্পোরেশন খুব তাড়াতাড়ি কাজ করতো। কিন্তু আজকে আমার মন্দির পড়ে আছে, আমাকে সেই শান্তিনগর থেকে এখানে আসতে হলো। আমাদের লোকাল ভাইরা আছে, এই লোকাল ভাইরা দেখে নিয়ে আমাদেরকে ফোন করছে, তারাও সাহস পাচ্ছে না। কিন্তু গাছটাও এখনও কাটা হচ্ছে না, যান চলাচলও বন্ধ, খালি মন্দির আছে বলে।
তো তার জন্য আমরা এসেছি। আমাদের যে আরাধ্য দেবতা বজরংবলী তাকে এখন এখানে জয়মণি ভবনে আপাতত রাখা, এবং কালকে দিনের আলোতে একটা সুষ্ঠু পরিবেশ দেখে কি করে কি ঠিক করা যায় সেটাকে চিন্তা ভাবনা। মন্দিরটাও নতুন করে নির্মাণ করে নিশ্চয়ই তৈরি হবে, এবং ভব্যভাবে নতুনভাবে এবং বড়োভাবে তৈরি হবে, তাতে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই বৃষ্টিতে তো গাছটা তো আপনার দেখুন, আমি আবারও বলছি, আগেও বলছি যে এই গাছটার পরিস্থিতি, গাছটা বহু বছর পুরনো। গাছটাকে ড্রেসিং করা, গাছ রক্ষণাবেক্ষণ করা, আপনারা দেখছেন এসএফ রোড থেকে গাছ তুলে তুলে নিয়ে অন্য জায়গায় পোতা হচ্ছে। এই গাছটা খালি তুলতে পারেনি একটা মাত্র কারণে, সাথে মন্দির আছে বলে। এরপর এখানে কি আছে, গাছটা কেন ভাঙছে, কি বৃত্তান্ত, সেটা ক্রমশ প্রকাশ্য, এবং আমরা এটা নিয়ে আমাদের ভাবে আমরা তদন্ত করব। তোমার নাম আর সৌরভ সরকার। রাতভর বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কের 2 জায়গায় ধস, বন্ধ ভারী যান চলাচল। পাহাড়ে ধস, উল্টে গেল ট্রাক। পশ্চিমবঙ্গ সিকিম সড়ক যোগাযোগ ব্যাহত। রাতভর টানা ভারী বৃষ্টিতে সিকিম ও পশ্চিমবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ 10 নম্বর জাতীয় সড়কের 2টি জায়গায় ধস নেমেছে। মূলত মল্লী ও লিখুভির সংলগ্ন এলাকায় সক্রিয় ধসের কারণে রাস্তার উপর বড় পাথর ও মাটি পড়ে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। ইতিমধ্যে একটি ট্রাক ধসের কবলে পড়ে উল্টে যায় বলে জানা গেছে। ধসের ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ। নামচে জোরখাং রোডেও ধসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। ঘটনাস্থলে বড় মাত্রায় কাদামাটি ও পাথর জমে থাকায় রাস্তা পরিষ্কারে জোরদার উদ্যোগ শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত থেকে শুরু হওয়া অঝোর বৃষ্টিতে পাহাড়ি ঢালে স্থিতিশীলতা নষ্ট হয়, যার ফলে এই ধসের ঘটনা। পুরো ঘটনার ফলে আজকে পড়েছেন বহু যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকরা। NH10 ভ্রমণকারীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে পরিস্থিতি না স্বাভাবিক হওয়া পর্যন্ত যাত্রা এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহার করতে। পথচারী ও চালকদের উদ্দেশ্যে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, লিখুভির ও মল্লী সংলগ্ন এলাকায় পাথর ও ধস পড়ার ঘটনা ক্রমাগত ঘটছে। পরিস্থিতি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুরোধ করা হচ্ছে এই পথে অপ্রয়োজনীয় যাত্রা স্থগিত রাখুন। এই ধসের ঘটনা আবারও প্রমাণ করলো যে বর্ষা মরশুমে পাহাড়ি রাস্তাগুলি কতটা ঝুঁকিপূর্ণ। আবহাওয়া দপ্তর আগাম সতর্কবার্তা দিলেও পরিকাঠামোগত দুর্বলতার কারণে এ ধরনের বিপদপ্রবণ এলাকাগুলিতে প্রতি বছরই এমন ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে রাস্তাঘাট পরিষ্কারের কাজ চলছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে ঠিক কখন যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পাচারের আগে 450 কিলো গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি STF। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালী এলাকা থেকে একটি মালবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে শিলিগুড়ি STF। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন পবন মণ্ডল, বিষ্ণু মাল, এদের বাড়ি মালদা, ও হর্ষিত মিশ্রা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। STF সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে, যার ওজন প্রায় 450 কিলো। কোচবিহার থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে এই গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, যার আনুমানিক বাজার মূল্য 25 লক্ষ টাকা। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে। ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির দিনবাজারের কাপড়পট্টিতে। মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই দিনেই অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। সহযোগিতা করে জলপাইগুড়ি দমকল বিভাগ। শিবিরে অংশগ্রহণ করেন স্থানীয় ব্যবসায়ী, দোকানদার এবং সাধারণ মানুষজন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কৌশল, অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং আগুন লাগলে করণীয় বিষয়ক এবং নানা গুরুত্বপূর্ণ দিক ফায়ার ব্রিগেডের তরফে তুলে ধরা হয়। দমকলের আধিকারিক ও কর্মীরা বাস্তব প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। এ ধরনের শিবির সকলের জন্য অত্যন্ত উপযোগী ও সচেতনতামূলক বলেই মত প্রকাশ করে ব্যবসায়ী মহল। এই ধোয়া নাকে গেলে কোনো ক্ষতি নেই, এটা একটা পাউডার, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? স্যার আজকে কেন এখানে আসা?
এখানে আসা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে মারোয়ারি যুব সংঘ থেকে আমাদের জানিয়েছিল যে এখানে একটা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস মক ড্রিল এখানে করা হবে। আমরা এগুলো রুটিন মাফিকই করে থাকি, দিনবাজারেও বহুবার আমরা করেছি। তো এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করেছি, সেই জন্যই আজকে এখানে আসা। বলছে একটা বিষয় যেটা আপনি বলছিলেন যে প্রত্যেকটা দোকানে দোকানে ফায়ার এক্সটিংগুইশার রাখার দরকার, তো বিশেষ করে সমস্যা না পড়লে তো আমরা কোনো কিছু করি না। তো সেই জায়গা থেকে আপনারা সচেতন করলেন, তো এরপরে কি তাদেরকে বলবেন যাতে রাখে তারা? নিশ্চয়ই, আমরা রুটিন ইন্সপেকশন আমাদের হয়ই, প্রত্যেক মাসেই আমরা রুটিন ইন্সপেকশন করে থাকি। বিভিন্ন মার্কেট, মল, নার্সিংহোম, এগুলো বিভিন্ন জায়গায় আমরা করে থাকি, হসপিটাল। যেসব জায়গায় আগুন লাগবার চান্স আছে বা রিস্ক রয়েছে, আগুনের ঝুঁকি রয়েছে, সমস্ত জায়গায় আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি। আরেকটা বিষয় সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। ধরুন আজকে দুটো আপনারা কন্টেনার আনলেন, শেষ হয়ে গেল, এই ফায়ার এক্সটিংগুইশার তারা আনবেন থেকে ভরবেন কোথা থেকে? এখানেই আপনাদের লোকালি ওই বিডিও অফিসের পাশেই রয়েছে, ওখানে কোম্পানি রয়েছে, আপনারা ওখানে যোগাযোগ করবেন, ওখান থেকে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল। আরেকটা বিষয়, দিনবাজারের ভেতরে একটা অ্যাবান্ডান্ট পৌরসভার একটা বিল্ডিং রয়েছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই বিষয়টা সম্পর্কে পৌরসভার সাথে কথা হয়েছে? আমরা এর আগে কথা বলেছি, আমরাও দেখেছি, ওনারা এই বিষয়ে পদক্ষেপ করবেন বলেছেন আমাদের, এটা জানিয়ে। বিল্ডিংটা কী অবস্থায় আছে? দেখেছিলাম একটা পুরাতন বিল্ডিং, এটা অনেক দিন থেকে ভগ্নদশা বিল্ডিংটা, তো এটা নিয়ে কথাবার্তা চলছে। আজকে আমাদের এখানে অগ্নি নির্বাপনের ব্যাপারে একটা মানে বলা যায় যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ফায়ার সার্ভিসের আধিকারিকরা এসে সমস্তটা দেখালেন এবং আমরা শিখলামও, এবং ভবিষ্যতে এবং আমাদের দোকানদারদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি যে কথাটি ফায়ার সার্ভিসের থেকে বলে গেল, আমরা চেষ্টা করব সেটাকে প্রতিপালন করবার জন্য। আমার নাম অঞ্জন সরকার, প্রেসিডেন্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মানাবাড়িতে রিসোর্টে বিদ্যুৎ সংযোগে বাধা, আটক মহিলা সহ 4 জন। মালবাজার মহকুমার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি এলাকায় কলকাতার এক মালিকের রিসোর্টে বিদ্যুৎ সংযোগের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক মহিলা সহ 4 জনকে আটক করল পুলিশ। জানা গেছে, মানাবাড়ি চা বাগান সংলগ্ন ঘিস নদীর ধারে একাধিক রিসোর্ট গড়ে উঠেছে। সেখানকার একটি 3 স্টার মানের রিসোর্টে পর্যটকদের জন্য উন্নত পরিষেবা চালু রাখতে উচ্চ বিভব বিদ্যুৎ সংযোগের প্রয়োজন ছিল। দীর্ঘ 1 বছর আগে রিসোর্ট কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানির কাছে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে সংযোগের আবেদন জানিয়েছিলেন। রিসোর্টের ম্যানেজার অভিজিৎ হালদার জানান, আমরা দীর্ঘদিন ধরে জেনারেটর চালিয়ে রিসোর্ট চালাচ্ছি। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে স্থানীয়ভাবে একাধিকবার বাধা এসেছে। পরে আমরা আদালতের দ্বারস্থ হই। আদালতের নির্দেশে আবার বিদ্যুৎ দপ্তর সংযোগ দিতে এলে কিছু স্থানীয় মানুষ বাধা দেন। এই পরিস্থিতির মোকাবিলায় আগে থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। পুলিশের উপস্থিতিতে প্রায় 300 মিটার বৈদ্যুতিক লাইন টেনে রিসোর্টে সংযোগ দেওয়ার কাজ শুরু হয়। বাধা দেওয়ার অভিযোগে পুলিশ 4 জনকে আটক করে। এ প্রসঙ্গে আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির সভাপতি সুগান মুক্তান জানান, তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। বিদ্যুৎ কর্মী ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। আমরা পুলিশের কাছে অনুরোধ করেছি, তারপর আটক ব্যক্তিদের পুলিশ ছেড়ে দেয়। তিনি আরো বলেন, যেখান দিয়ে বিদ্যুতের তার নেওয়া হচ্ছে তা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন। ওই এলাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই স্থানীয়রা স্বাভাবিকভাবেই আশঙ্কা প্রকাশ করেছে। এতে অন্যায় কিছু হয়নি। মাল থানার সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশের উপস্থিতিতে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ দেয় ওই রিসোর্টে। था ये मानाबाड़ी बांसबाड़ी एक जगह है, उसके पीछे की तरफ घीस नदी पर एक होटल बना कर है पैसिनो। तो पैसिनो होटल ने 11 kV का वो मांगा था, पावर सप्लाई मांगा था। अब क्यों मांगा है, क्यों किस लिए मांगा है, मेरे हिसाब से तो एक होटल में, छोटा मोटा होटल में, 3 स्टार होटल में 11 kV का लाइन तो लगता नहीं है। अगर कैसीनो होता तो म्यूजिक होता तो होटल दूसरा चीज़ होता तो दूसरी बात, वो टेक्निकल चीज़ मेरे को पता नहीं है। फिर भी उसी गांव से बांसबाड़ी से, वो बांसबाड़ी इलाका है, बांसबाड़ी से उसी घर के आंगन के साइड से दुकान जहाँ पर जनमानस बहुत ज़्यादा रहता है, उसमें इतना बड़ा वोल्टेज का 11,000 वोल्ट का लाइन लाने से अगर उसका कोई दुर्घटना हो गया तो बिजली वाले विभाग जिम्मेवारी होगा, होटल जिम्मेवारी होगा, माल थाना जिम्मेवारी होगा, कौन जिम्मेवारी होगा?
इसका जिम्मेवारी का? इतना सारा घटना हो रहा है, बिजली की तार कभी गिरा, उसके ऊपर पेड़ गिरा, अभी पूरा का पूरा इलेक्ट्रिक शॉर्ट करा, कभी आग लग रहा है, उसका जिम्मेवारी अगर कोई भी मानुस हताहत होता है तो उसका जिम्मेवारी कौन होता है? तो कोर्ट का ऑर्डर आ गया, ठीक है, हम कोर्ट का ऑर्डर मानते हैं। हाईकोर्ट का माननीय हाईकोर्ट का ऑर्डर आया है, 9 तारीख को आया है, और 9 तारीख को आने से 10 तारीख को तो जनमानस को वहाँ कोई भी बड़ा आदमी, पंचायत मेंबर, पंचायत प्रधान को चिट्ठी देना चाहिए कि ये कोर्ट का ऑर्डर आया है, हम लोग यहाँ लगाएंगे बोल के कम से कम खबर तो देना चाहिए, संदेश तो देना चाहिए 1 तारीख के हिसाब से। तो 10 तारीख 9 तारीख को नहीं टाइम मिला, 10 तारीख को टाइम मिला, 11 तारीख एक साथ 17 तारीख को पुलिस लेके जाने का काम किया था। वहाँ चोर डाकू है, वहाँ गुंडा रहता है क्या? वहीं पर साधारण मानुस, हम जैसे साधारण मानुस रहता है, पुलिस जैसे DM SP जैसे साधारण मानुस रहता है। उनको समझाने से समझ, पहले जो हो गया उसको भूल जाओ आप। जब कोर्ट का ऑर्डर लेके आए, भाई कोर्ट का ऑर्डर आया है, आप लोगों को मानना पड़ेगा कानून, ये समझाने से तो समझ जाता। सीधा उठाने के लाके मेरे हिसाब से वहाँ धक्का-धक्की नहीं हुआ है। वो पढ़ रहा था, किसी एक बच्चे को उठाया, स्कूल को बच्चे को उठाया, कॉलेज के बच्चे को उठाया, वही वहाँ पर उसी पोल के ना से जहाँ से काम हो रहा वहाँ से गुजर रहा था, उनको भी उठाया। ये गलत चीज़ है, पुलिस का दोष नहीं है। मैं मानता हूँ कि पुलिस भी वो हाईकोर्ट का ऑर्डर मान्य है, हाईकोर्ट का ऑर्डर मान के वो भी अपना कर्तव्य पूरा कर रहा था, ठीक है, मगर इसका मतलब है कि कोई भी उठा के लेके आया, ऐरा उठा के लेके आए, तो इसके ये मुझे बहुत दुख लगा। ये ऐसा होना नहीं चाहिए। আমাদের এই একটা স্টার ক্যাটাগরি 3 স্টার ক্যাটাগরি হোটেল, এখানে এই হোটেলটা রান করতে পর্যাপ্ত পরিমাণে যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি দরকার সেটা স্বাভাবিকভাবে আমরা পাচ্ছি না। বিগত 1 বছর ধরে এটা নিয়ে একটা প্রচেষ্টা ছিল, তো কিছু গ্রামের কিছু লোকের একটা বাধা বিভেদের জন্য এই ইলেকট্রিসিটি লাইনটা হয়। তারপরে আমরা কোর্টের দ্বারস্থ হই, কোর্টের অনুমতি অনুযায়ী পুলিশেরা এই কাজটা আজকে সাফল্যমণ্ডিত করতে আমাদের সক্ষম হয়েছে। এটার ফলে আশা করছি আগামী দিনে মানাবাড়ি এরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট এবং পুলিশের আনাগোনা আরও বেশি, এখানকার পর্যাপ্ত পরিমাণে আরও বেশি ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে, এখানকার কালচারাল ডেভেলপমেন্ট হবে, এটাই আশা। এর আগেও কি একটা লাইন চেষ্টা করেছি, লোকাল সহায়তা পেয়েছি, কিছু লোকের সহায়তা না হওয়ার কারণে আজকে এতদিন ধরে আমাদের লাইনটা আমাদের ঠিকমতো জায়গায় তৈরি হয়নি বা ইলেকট্রিসিটিটা আমরা পাইনি। আজকের মধ্যে কি কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে? আশা করছি আজকের মধ্যে হয়ে যাবে, মূল কাজটা আজকের মধ্যে। পুলিশ রয়েছে এলাকায়? পুলিশ রয়েছে এলাকায়? হ্যাঁ, পুলিশ রয়েছে। আপনার নামটা ডেজিগনেশন বলতে একটা প্রবলেম হচ্ছে, তো আমরা প্রশাসনকে এটা নিয়ে। কেমন প্রবলেম বলতে পর্যাপ্ত পরিমাণে এখানে ওই বাম্পার ক্রিয়েট হয়, যেটার পরে আমাদের লোকাল ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয় এখানে, তো সেটা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে এটাও হয়তো আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো। আর এখানে কংক্রিট রোড নেক্সট আমাদের একটা টার্গেট আছে, কংক্রিট রোডটা যাতে কমপ্লিট হয়ে যায় এই নিয়ারবাই এরিয়াতে। নাম আর ডেজিগনেশনটা বলুন। আর নাম? আমি রাশিয়ান জেনারেল ম্যানেজার অভিজিৎ। নগরায়নের জের, লোকালয়মুখী এখন ইয়েলো মনিটর লিজার্ড। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের দিনবাজার লোকালয় থেকে একটি ইয়েলো মনিটর লিজার্ড উদ্ধার করে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। উল্লেখ্য, এর আগেও শহর লাগোয়া এলাকা থেকে বন বিভাগের বিশেষ তালিকাভুক্ত প্রাণী উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, নগরায়নের জেরে এই প্রাণীদের বাসস্থানের ব্যাঘাত ঘটছে নিত্যদিন, যে কারণে জঙ্গল ছেড়ে গৃহস্থের ঘরে আশ্রয় নিতে দেখা যাচ্ছে হামেশাই। তবে মানব সভ্যতার স্বার্থেই এমন প্রাণীদের জীবিত রাখতে হবে আমাদের। শিডিউলে বন দপ্তরের শিডিউলে খুব প্রাণী, তো এখনই বন দপ্তরকে ফোন করে তাহলে আমার জায়গায় লাগবে, তারা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে ওরা এসে, ওরা তাহলে ফরেস্টে ছাড়বে। তোমরা বুঝো সেটা। জলপাইগুড়ি ও জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় যে এলাকা আছে সেই সব এলাকাতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে মনিটর লিজার্ড, ইয়েলো মনিটর লিজার্ড, এই ধরনের প্রাণীগুলো বেরিয়ে আসছে, মানুষের ঘরে ঢুকে পড়ছে। আসলে এরা বাসস্থানের অভাবে, এবং এইসব প্রাণীদেরকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন। সেই কারণে এই মনিটর লিজার্ডটিকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি। এবং পৃথিবীতে প্রতিনিয়ত পরিবেশ দূষণের ফলে এবং নগরায়নের ফলে
বিভিন্ন প্রায় 200-র উপরে প্রজাতি বিভিন্ন প্রতিদিন ধ্বংস হচ্ছে সারা পৃথিবীতে। সেই জায়গায় সেই মাথা চিন্তা রেখে মানব সভ্যতার স্বার্থে এই প্রাণীগুলোকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন। এবং এদেরকে যদি কোনোরকমভাবে দেখেন আপনারা কেউ রাস্তাঘাটে বা কোনো জায়গায়, সেখানে সাবধানতার সাথে প্রাণীটার যেন কোনো ক্ষতি না হয়, এবং বন দপ্তর অথবা পরিবেশ কর্মী যারা আছেন তাদেরকে অবশ্যই খবর দিয়ে তাকে উদ্ধার করানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, এটি সকলের কাছে আবেদন। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়াদ উত্তীর্ণ একাধিক হোর্ডিং সরানোর এবং বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল নিজে উপস্থিত থেকে এই অভিযানে তদারকি করেন। শিরিষতলা এলাকা থেকে শুরু করে মোহিতনগর পর্যন্ত রাস্তার ধারে থাকা প্রায় সমস্ত বকেয়া থাকা হোর্ডিং এবং তাদের লোহার স্ট্রাকচার সরিয়ে নেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই হোর্ডিংগুলির জন্য পঞ্চায়েতে বকেয়া রয়েছে। বহুবার মালিকদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আজ আমরা সমস্ত মেয়াদ উত্তীর্ণ হোর্ডিং এবং তাদের স্ট্রাকচার বাজেয়াপ্ত করে পঞ্চায়েতে নিয়ে যাচ্ছি। যাদের এই হোর্ডিং তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং বকেয়া টাকা পরিশোধ করে তাহলে তাদের মালপত্র ফেরত দেওয়া হবে। তিনি আরও জানান, গ্রাম পঞ্চায়েত 15 দিন পর্যন্ত অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে কেউ যোগাযোগ না করে তবে বাজেয়াপ্তকৃত সামগ্রী নিলামে বিক্রি করে দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ বিজ্ঞাপন নির্মূল করাই লক্ষ্য বলে জানান তিনি। ব্যাপারটা হচ্ছে অরবিন্দর বিভিন্ন রাস্তার দুধারে বিভিন্ন হোর্ডিং আছে। এটা অ্যাকচুয়ালি আমরা এতদিন পর্যন্ত এটাকে মানে আমাদের কি বলবো, আমরা সেইভাবে এটাকে গুরুত্ব দেইনি বলতে বেশ কিছুদিন আগে আমরা রেগুলেশন করেছিলাম যে আমাদের যত জায়গায় হোর্ডিং আছে সেই হোর্ডিংগুলো আমাদের যে পেমেন্টটা হয়, জিপি যে পেমেন্টটা পায় বাই ল হিসাবে, সেই পেমেন্টটা যেন জমা করে। সেটার জন্য আমরা মাইকিং করিয়েছি। বিভিন্ন সময় এই বোর্ডগুলোর মধ্যে আমরা নোটিশও লাগিয়েছি, কিন্তু কেউ কোনোদিনই যোগাযোগ করেনি। হঠাৎ করে হলিচাইল থেকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে হলিচাইলের দেওয়াল ঘেঁষে একটা বোর্ড লাগানো হয় এবং ওনাদের গার্লস ওই ওখানে সিস্টাররা যারা থাকে তাদের হোস্টেলে ওটা নাকি ওই বোর্ডে উঠলে পার করে চলে যাবে। এটা নিয়ে একটা অভিযোগ হয়। অভিযোগ কার্ডবোর্ড খুঁজে পাওয়া যায় না। তাদের ডিএম ম্যাডামও জানেন বিষয়টা। এগুলো থেকে যখন পদক্ষেপ নেওয়া হয় রাতারাতি সেই বোর্ডটা কেটে কোনো এক সংস্থা সরিয়ে নিয়ে চলে যায়। তারপরেই আমরা স্টেপ নিই যে যখন আমরা বারবার ডাকার পরেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না, আসছে না, তো যেই বোর্ডগুলো আমাদের এনওসি নিয়ে করেছে সেই বোর্ডগুলো বাদ দিয়ে আমাদের কাছে যা লিস্টেড তাতে 7খানা বোর্ড আছে, যে 7খানা বোর্ড অবৈধভাবে আছে, যা হলিচাইল থেকে শুরু হচ্ছে, আসাম্মর হয়ে মোহিতনগর গ্রাম পঞ্চায়েতের আশেপাশে আছে এবং আপনার নয়াপাড়া স্কুলের সামনেও বোর্ড আছে। তো এই বোর্ডগুলোকে আমরা বাজেয়াপ্ত করছি। বাজেয়াপ্ত করে লোহাগুলো সব জিপিতে নিয়ে যাওয়া হচ্ছে। যাদের এই বোর্ড তারা যদি আমাদের এই বকেয়া পেমেন্ট জমা করে দেয় তাহলে সেই বোর্ডের যা মালপত্র সেই মালপত্র তারা বুঝে পাবে। আর যদি না পায় আমরা 15 ডেজ দেখবো। আমাদের ওইভাবেই আমরা আলোচনা করে নিই। 15 ডেজ দেখবো, তারপরে সেটাকে অপশন করে ডিসি ফান্ডে সেটা বিগত 5-7 বছর 10 বছরে কোনো রকম পেমেন্ট করা হতে পারে। এটা খুব সামান্য। একটা বছরে মনে করুন একটা বোর্ডের পেছনে 12,000 থেকে 14,000 বা 18,000 পার স্কোয়ার ফিট হিসাবে একটা ভাড়া হয়, মান্থলি ভাড়া হয়। সেই ভাড়াটা বাৎসরিক হিসাবে একবারই পেমেন্ট করতে হয়। তো এক একটা বোর্ডে মনে করুন 15-20 হাজার টাকাই জমা করতে হয়।
তারা বোর্ডটা 30-35 হাজার দিয়ে বিভিন্ন কোম্পানিকে ভাড়া দিয়ে দিচ্ছে, টাকা তুলে নিচ্ছে, অথচ জিপির যেটা প্রাপ্য, জিপির ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিতে তাদের গরিমা। এখানে কোন কোন কোম্পানির হোর্ডিং ছিল? কোন কোন কোম্পানির হোর্ডিং ছিল জানি না, তবে একটা আমাদেরই গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জিত কর্মকারের ছেলে সাগর কর্মকারের হোর্ডিং, যেটা হোলি চাইল্ডে যেটা নিয়ে কমপ্লেন মেন হয়েছিল, সেটা সঞ্জিত কর্মকারের ছেলে সাগর কর্মকারেরই বোর্ড ছিল। সেটা তাকে জানানো হয়েছে এবং সে তারপরে সেটা রাতারাতি সেটাকে খুলে নিয়েছে। তারপরে আমরা এই পদক্ষেপটা নিই। হু হু করে কমছে মুরগির মাংসের দাম, বাজারে চোখে পড়ছে ক্রেতাদের ভিড়। কেন মুরগির মাংসের দাম এতটা কমছে, আসল কারণ জানলে কিন্তু আপনিও অবাক হবেন। সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বাজার ও মাংসের দোকানে চোখে পড়ছে ভিড়। শুধু জেলাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও কমেছে মুরগির মাংসের দাম। মূল্যবৃদ্ধির ছোঁয়াতে একসময় মুরগির মাংসের দাম ছিল 200 টাকারও বেশি, কিন্তু সম্প্রতি হু হু করে দাম কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের। ক্রেতারা মুখে হাসি নিয়ে বলছেন, আগে প্রতি কেজি মুরগি ছিল 200 থেকে 250 টাকা কিলো দর, এখন গোটা মুরগি মিলছে 90 থেকে 100 টাকায়, আর কাটা মুরগি মিলছে 100 থেকে 120 টাকায়। বিক্রেতারাও লাভবান, কারণ বিক্রির সংখ্যা বেড়েছে। লাভ কমে গেলেও বিক্রি বাড়ার ফলে সামগ্রিক আয় ভালোই হচ্ছে, একথা জানালেন ব্যবসায়ীদের একাংশ। তবে বর্তমানে মুরগির পাইকারি দাম 80 টাকা কেজি, তাই ব্যবসায়ীদের বক্তব্য, এই দাম 115 টাকা হলে খামার মালিকেরা লাভের মুখ দেখতে পাবেন। অন্তত 90 থেকে 95 টাকা হলেও লোকসান খানিকটা সামাল দেওয়া যায়। ব্যবসায়ীদের কেউ কেউ এও বলছেন, আগে উত্তরবঙ্গ থেকে মুরগি অসমে যেত, বর্তমানে প্রশাসন সীমানা সিল করে দেওয়ায় তা বন্ধ। ব্যবসায়ীদের আবেদন, পরিস্থিতির কথা বিবেচনা করে যদি অসমের সীমানা খুলে দেওয়া হয় তাহলেও কিছুটা সুরাহা হয়। কিন্তু কেন দাম কমলো মুরগির? প্রাণী সম্পদ দপ্তরের সূত্র অনুযায়ী রাজ্যে বেড়েছে মুরগি উৎপাদনের পরিমাণ। চাহিদা অনুযায়ী মুরগি মেলায় সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হয়েছে দামের ক্ষেত্রে। মধ্যবিত্তের একেবারে নাগালে রয়েছে এখন এই মুরগির মাংসের দাম। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের তথ্য অনুযায়ী উৎপাদন বৃদ্ধি চলছেই। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে হরিণঘাটা মিটের মতো সরকারি উদ্যোগও চালু হয়েছে। এর ফলে বাজারে ব্যাকলগও কমেছে, মাংসের দাম নিয়ন্ত্রিত হয়ে এসেছে। উভয় পক্ষের সন্তুষ্টি স্পষ্ট, খুশি ক্রেতা দাম কমায় আর বিক্রেতা খুশি লাভে। নতুন এই দামে সামাজিকভাবে সরাসরি উপকার হচ্ছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে। মুরগির মাংস কত করে বিক্রি করছে? ব্রয়লার হচ্ছে 100 টাকা, 100 টাকা কেজি, আর গোটা হচ্ছে 80 টাকা কেজি। এত কম কারণ? মাল বাইরে যাচ্ছে না তো গরমের মধ্যে, বিহার টিহারে দিকে যাচ্ছে না, তাই মালটা তো আমদানি প্রোডাকশন বেশি হয়ে গেছে, মালটা সারার জন্য কম দামে বিক্রি হচ্ছে। এত কম দামে কয়দিন থাকবে আশা করি? থাকবে 1-2 সপ্তাহ থাকবে। এত কম দাম হলো এই জন্যই? এই কারণে। কি কারণ? কারণটা এই যে প্রোডাকশনটা বেশি হয়ে গেছে, মাল বাইরে যাচ্ছে না গরমের জন্য, এই কারণে মালটা তো বেচতে হবে, নাহলে তো মুরগি গরমের মধ্যে মারা যাচ্ছে না। আপনাদের উল্টা পাশে আরেকজন বিক্রি করছে 160 টাকা, আপনি 100 টাকা। 100 টাকা কেন? ওনার মালের রেট আলাদা, আমাদের মালের রেট আলাদা। ব্রয়লারে তো বিভিন্ন রকম কোম্পানি থাকে, তো আর একটা কোম্পানি আছে যেরকম মাংস বিক্রি হচ্ছে 90 টাকায়, কোম্পানি অমৃত কোম্পানি থাকে, সোনা কোম্পানি থাকে, বিভিন্ন দোকান কোম্পানি, শুকনা কোম্পানি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম রেট। যেমন আমাদের মাংস বিক্রি হচ্ছে 100 টাকায়, আর একরকম ধরনের তো ব্রয়লার পাওয়া যায় না, কোম্পানির আলাদা আলাদা রেট, আলাদা আলাদা বিক্রি। আপনার নাম? বাবাই দাস। এই যে এত সস্তা দামে মুরগির মাংস পাচ্ছেন, কি বলবেন? এটা তো আমাদের কাস্টমারের পক্ষে খুব সুবিধা, কাস্টমারের পক্ষে খুব ভালো। কাস্টমার অরিজিনাল মাল দিচ্ছে, কাইটে দিচ্ছে, সঙ্গে দাম কম দিচ্ছে। এই যে এত কম দামে পেলেন, হ্যাঁ, কত সুবিধা হচ্ছে আপনাদের? আমাদের তো সুবিধা, যত থাকবে কম হবে, আমাদের পকেটে ইনভেস্ট হবে। এর আগে কত করে কিনতেন? এর আগে তো আমরা 180, 280, 250 টাকাও কিনছিলাম। মানে এখন শহরের বিভিন্ন জায়গায় মুরগির বিভিন্ন জায়গায় 180 টাকা, 160 টাকা, 100-150 টাকা চলছে, এখানে আমরা অনেক কম দামে পাচ্ছি। এটা সুবিধা হচ্ছে আপনাদের? সুবিধা হবে না, আমার কাস্টমারদের সুবিধা। এখন উনি কি লাভ করে সেটা তো আমাদের, মানে পরিমাণটা কি বেশি হচ্ছে? কি মানে পরিমাণ বেশি নিচ্ছেন মাংস? আমরা পরিমাণ বেশি নিচ্ছি, যেখানে 1 কেজি নিয়ে 5 কেজি নিলাম। কি হচ্ছে আপনাদের? আজকে ভালোই হয়েছে, 5 কুইন্টাল কেটে দিয়েছি। আগে কত করে বিক্রি করতেন? আগে তো নর্মালি আমাদের এখানে থাকে 140-150 টাকা থাকে। আজকে কোম্পানির থেকে কিছু একটু ছাড় পেয়েছি, তার জন্য 120 টাকা আমরা দিয়েছি। আর সব কাস্টমারও খুশি। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালো, প্রচুর বিক্রি। মাল কি শেষ? সব শেষ, গোডাউন গোটা খালি। কত কেজি এনেছিলেন? আজকে 500 কেজি। সব বিক্রি হচ্ছে? সব বিক্রি হচ্ছে। আচ্ছা, মূলত এত কম দামে কেন হচ্ছে? আবার কিছু কিছু দোকানও দেখি একটু সামান্য হেরফের, এগুলো হয় কেন? এটা নতুন নতুন কেউ দোকান বসে থাকে, তাহলে ওরা রেসারেসি করার জন্য কিছু টাকাটা কম রাখে, কেউ বেশি রাখে। এখনও বাজারে গেলে আপনার 180 টাকার নিচে পাবেনই না।
তাও আমরা 120 টাকা দিয়ে চালাচ্ছি। এদিকে আপনার লাভ হচ্ছে? লাভ হচ্ছে, সামান্য হচ্ছে, সামান্য লাভ। আমরা একটা গোটা মুরগি কেটে 7 থেকে 8 টাকা আমরা কামাই। শিলিগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে এলেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের প্রতিনিধিরা। শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডে অবৈধভাবে আবর্জনা ফেলার অভিযোগ বহুদিন ধরেই উঠছে। নিয়ম অনুযায়ী শুধুমাত্র শিলিগুড়ি পৌর নিগমের নির্দিষ্ট গাড়িগুলির আবর্জনা ফেলার অনুমতি থাকলেও অভিযোগ প্রতিদিনই বাইরের গাড়ি এসে অনিয়মিতভাবে আবর্জনা ফেলে যাচ্ছে। এর ফলে ক্রমাগত বাড়ছে আবর্জনার স্তূপ, যার জেরে প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবর্জনা দুর্গন্ধ ও গলিত জল আশেপাশের বাড়িগুলোর ভিতরে ঢুকে পড়ছে। এর ফলে তৈরি হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। ওই এলাকায় বসবাস করা কার্যত অসহনীয় হয়ে উঠেছে বলে দাবি তাদের। এই সমস্যা নিয়ে বারংবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে এদিন জলপাইগুড়ি শাখার একটি প্রতিনিধি দল এসে ডাম্পিং গ্রাউন্ডের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এদিন 41 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল তিওয়ারি জানান, মেয়র এবং বিধায়ককে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী সুরাহা হয়নি। 21 একর জমির মধ্যে মাত্র 7 একর জায়গা পরিষ্কার করা হয়েছে, বাকি অংশ এখনো আবর্জনায় ভরে আছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি সতর্ক করেন। প্রতিনিধি দল ঠিক কি সুপারিশ জানায় এবং পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের। लेकिन कुछ लोग ऐसा है कि शरारती तत्व हैं जो डायरेक्ट अपना घर का कचरा या अपना इंडस्ट्री का कचरा लेके सीधा इधर उधर कहीं जहाँ पे खाली जगह रहता है, जहाँ पे स्कूल है, जहाँ पे कोई रोकने टोकने वाला नहीं है, वहाँ पे ले जाके फेंक देते हैं। और इससे पहले भी 31 मार्च को यहाँ पे भी डंपिंग यार्ड पे भी एक गाड़ी आके इलीगली कचरा फेंक रहा था, जिसका रिकॉर्डिंग किया गया था। और ये जो 15 अप्रैल को एक गाड़ी था, वो उसने जाके वहाँ पे शिव मंगल स्कूल के पास में कचरा डंप किया था। तो इसका कंप्लेन करने के बाद से काउंसिलर ने कचरा तो साफ करा दिया, लेकिन ये प्रैक्टिस बंद नहीं हो रहा है। इसी के रिगार्डिंग हमने कंप्लेन किया। आप लोग का डिमांड क्या है? हम लोग का डिमांड है कि हम लोग को क्लीन और प्योर एयर चाहिए, और साफ सुथरा हवा चाहिए, और जीने के लिए साफ पानी चाहिए। बस यही हम लोग का डिमांड है कि हम लोग मतलब इतना महंगा महंगा अपार्टमेंट खरीद रहे हैं, और अपार्टमेंट का भी प्लान सब चीज़ जो भी पास हुआ है, ये कॉरपोरेशन के द्वारा ही हुआ है, तभी जाके हम लोगों ने फ्लैट लिया है। अगर ये प्लान पास नहीं होता, फ्लैट नहीं बनता, तो हम लोग भी यहाँ पे खरीदते नहीं। अगर कॉरपोरेशन यहाँ पे प्लान पास करने के लिए ये अलाउ करता है, तो ये सब जो प्रॉब्लम है उसको भी सॉल्व करने का जिम्मेवारी कॉरपोरेशन का है। आपका नाम और डिजिग्नेशन? जी, मेरा नाम गोपाल तिवारी है। मैं वार्ड नंबर 41 का रेसिडेंट हूँ, और इसके रिगार्डिंग मैंने टॉक टू मेयर में भी बात किया था। तो उन्होंने कहा था कि हम लोग धीरे धीरे यहाँ पे कचरा साफ कर रहे हैं। 21 एकड़ में 7 एकड़ अभी तक खाली हुआ है, बाकी का काम अभी धीरे धीरे चल रहा है। ये कब तक सॉल्व होगा ये मालूम नहीं है। इससे पहले बीजेपी के लोग भी आए थे, लेकिन ये सिर्फ पॉलिटिकल इशू बन के रह गया है, आम जनता का कोई बात नहीं सुन रहा। চোখে দেখতে পান না স্বামী স্ত্রী, বাড়ির জিনিসপত্র চুরি করে নিয়ে যায় পরিবারেরই এক সদস্য। প্রশাসনের নীরবতায় অসহায় এই প্রতিবন্ধী পরিবার। শিলিগুড়ি 36 নম্বর ওয়ার্ডের নিরঞ্জননগর এলাকায় এক প্রতিবন্ধী পরিবারের উপর চরম দুর্দশা নেমে এসেছে। ওই পরিবারের অভিযোগ, প্রতিদিনই তাদের বাড়ি থেকে চুরি হচ্ছে চাল, ডাল, রান্নার সামগ্রী সহ ঘরের নানান প্রয়োজনীয় জিনিসপত্র। আশ্চর্যের বিষয়, এই চুরির অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী অঞ্জলি সরকার ও তার স্বামী দুজনেই দৃষ্টিশক্তিহীন। লটারি বিক্রি করে কোনো রকমে সংসার চালান তারা, কিন্তু রোজ কাজ শেষে বাড়ি ফিরে এসে দেখতে পারেন, অথবা বলা যেতে পারে বুঝতে পারেন, ঘরের অনেক কিছুই নেই। অভিযোগ, অঞ্জলি দেবীর ভাস্তা নিয়মিত বাড়িতে বন্ধুদের ডেকে নেশার আসর বসায় এবং সুযোগ বুঝে ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিবাদ করলে তাদের উপর শারীরিক নিগ্রহও চালানো হয় বলে অভিযোগ। পরিবারটি জানিয়েছে, বিষয়টি আশিঘর ফাঁড়ি ও 36 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জনশীল শর্মাকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে চরম দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন ওই প্রতিবন্ধী দম্পতি। কি খাবেন, কোথায় যাবেন তা বুঝে উঠতে পারছেন না। অভিযুক্তের মা অবশ্য দাবি করেছেন, ছেলে আগে ঘরের মধ্যে বন্ধুদের নিয়ে নেশা করত, তবে এখন বলার পর আর করে না, এবং আগে মাঝে মধ্যে চুরিও করত, এমনকি বাড়ি থেকেও সে চুরি করত। অনেকবার এই বিষয়ে বলা হলেও এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং সে ঠিক হয়নি। অভিযোগ, যে জিনিসপত্র যে লুটপাট করে নেয়
প্রত্যেক দিনই। হ্যাঁ, এখন তো ঘরের জিনিস কিছুই নাই, সব তো শেষ। এখন তো কিছু নাই, এখন তো কয়দিন ধরে থাকতেছে না বাড়িতে, এখন এদিক ওদিকে থাকে। পুলিশের কাছে গেছিলেন? পুলিশের কাছে গেছিলাম, পুলিশ গুরুত্ব দেয় না আমাদের। কাউন্সিলরও তাই 3-4 দিন বলছি, রণশ্রী শর্মা, গুরুত্ব দেয় না। কি বলে? খালি বলে থানায় যান, থানার থেকে আবার বলে যে কাউন্সিলর কাছে যাও, এইগুলাই বলে, কিন্তু গুরুত্ব দেয় না। আর এই ঘরটা ভেঙে গেছে, এখন পারছি না ঘর করতে, এখন খুব অসুবিধা পড়ে আছি। আপনার নাম? আমার নাম মঞ্জুলি সরকার। নেশা আসর বসে নাকি? বসে, হ্যাঁ। কে করে? আমার ভাইস্তে আর 2-4 জন লোক নিয়ে আসে মাঝে মধ্যে, এগুলোই করে নেশা টিশা করে আমার জিনিসপত্রগুলো ওই ছেলেরাও নেয়, সঙ্গেও থাকে, এই সবাই মিলে এইগুলা করে জোর করে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে 20 দফা দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে এবং 9 দফা দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। দাবিগুলি হলো মদ গাঁজা সহ নিষিদ্ধ মাদকে আসক্ত যুব সমাজ, কড়া পদক্ষেপ প্রয়োজন, নেশার ফলে বাড়ছে অপরাধ প্রবণতা, জেলার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা দূরীকরণে উদ্যোগ, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, 24 নম্বর ওয়ার্ডের অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড বন্ধ প্রয়োজন, ইন্দো ভুটান নদী কমিশনের দাবি এবং অবৈধ বালি পাথর উত্তোলন বন্ধ, জলে ডুবে মৃত্যু ঠেকাতে সচেতনতা বৃদ্ধি, চা বাগানের সমস্যার সমাধান, গ্রামীণ স্বাস্থ্যে প্রয়োজনীয় উদ্যোগ, শহরের রাস্তাঘাটের বেহাল দশা, টোটো সমস্যার সমাধান, ওভারলোডিং, ডাম্পার বন্ধ, পার্কিং জোনের ব্যবস্থা, অসম্পূর্ণ সেতু নির্মাণ, দিনবাজার সহ অন্যান্য বাজারের উন্নয়ন, 3 ও 4 নম্বর ঘুমটিতে ওভারব্রিজের দাবি, মাদ্রাসা মাঠের সংস্কার, জলপাইগুড়ি রোড স্টেশনের উপর দিয়ে চলাচলকারী সকল ট্রেনের স্টপেজ দাবি, জলপাইগুড়ি শহরে কম্প্রিহেন্সিভ ড্রেনেজ প্ল্যান দাবি, জেলার আন্তর্জাতিক সীমান্ত কাঁটাতারের বেড়ার কাজ শেষ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দিনবাজারের রেড লাইট এলাকায় স্থায়ী পুলিশ পিকেট দাবি। এই সকল দাবিতে জেলা শাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ড্রাগ অ্যাডিকশন যত বাড়ছে শহরে অপরাধও তত বাড়ছে, কারণ এটা অঙ্গাঙ্গিভাবে রিলেটেড, এই কথাটা আমরা বলেছি। জলপাইগুড়ির হেলথ ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা ভয়াবহ, এখানে মেডিকেল কলেজ থাকলেও সিংহভাগ ডাক্তার এখানে কাজ করেন না, তারা সব কলকাতায় গিয়ে বসে থাকেন এবং কেউ শিলিগুড়িতে প্রাইভেট প্র্যাকটিস করতে ব্যস্ত থাকেন, তারা কোনো রকম কাজকর্ম করেন না। এর ফলে এখানকার কিন্তু বেশিরভাগ মানুষকে শিলিগুড়ির ওপর নির্ভর করতে হচ্ছে, অথবা এখানকার একটা অংশের মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে। এর ফলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে, রুরাল হেলথেরও খুব বাজে অবস্থা, এখানে ডায়ালিসিস ওয়ার্ডে বেড পাওয়া যায় না, এখানে আমাদের যারা বিশেষ করে ব্লাড ব্যাঙ্কগুলির অবস্থা শোচনীয়। প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরেছি। পাবলিক হেলথে মশারি আমাদের সিরিয়াস কমপ্লেন করেছি। ডেঙ্গু ম্যালেরিয়ার এগেন্স্টে তো তথ্য চাপা দিচ্ছেই প্রশাসন, আমি জানি না কেন তথ্য চাপা দিতে হবে, কেন সংখ্যা কমিয়ে দেখাতে হবে। এই ঘটনা তো সর্বত্র আসছে, 10 জন আক্রান্ত হলে 1 জন দেখানো হচ্ছে। তার থেকেও বড় কথা যে মশারি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দেওয়া হয়, সেই মশারি বিভিন্ন ব্লকে একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির লিডারশিপ তুলে নিয়ে চলে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে সেটা নিজেরা ডিস্ট্রিবিউশন করার জন্য নিয়ে যাচ্ছে, যেটা প্রশাসনের ডিস্ট্রিবিউশন করার কথা। এতে তো মানে এই ধরনের একটা ম্যালেরিয়া বা এই ধরনের ভেক্টরবর্ন ডিজিজ নিয়েও রাজনীতি হচ্ছে, এটা খুব বাজে, আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি। 24 নম্বর ওয়ার্ডে একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে ওই করলার পাশের ওই জায়গা, কি মারাত্মক পরিস্থিতি। ওখানে একটা টেম্পোরারি ডাম্পিং গ্রাউন্ড বানিয়েছে, ওটার ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। ইন্দো ভুটান নদী কমিশনের ডিমান্ড করেছি। এই নদী আর পুকুরের মাঝে মাঝেই লোকজন নেমে টেমে মারা যাচ্ছে, এই ব্যাপারটা প্রশাসন যাতে স্ট্রংলি ব্যাপারটা হ্যান্ডেল করে সেটা বলেছি। চা বাগানের ব্যাপার আমরা তুলে ধরেছি, যেখান থেকে প্রচুর মানুষ বাইরে কাজে চলে যাচ্ছে, মেয়েরা চলে যাচ্ছে, পরে তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছি। জলপাইগুড়ি শহরের রাস্তা তো মাছ চাষ করা যাবে এরকম অবস্থা, সেই রাস্তার কথা আমরা বলেছি। টোটোর ব্যাপারে বলেছি যে প্রত্যেকবার দুর্গাপুজো আসলে টোটোর থেকে পৌরসভার 3 নাম্বার দেওয়ার নাম করে টাকা পয়সা তুলে নেয়, আর এদিকে এরা বলে টোটো এক্সিস্টই করে না। আমাদের টোটো থেকে টাকা তুলে নেওয়ার সময় নিচ্ছে, কিন্তু টোটো কিন্তু কখনো নিয়ন্ত্রণ হচ্ছে না।
এই বিষয়গুলি এবং তার সাথে পার্কিং জোনের কথা, রবীন্দ্র ভবনের ওখানে ব্রিজটার কথা বলা হয়েছে, ওভারলোডের ডাম্পার যায় তার কথাও আমরা তুলে ধরেছি, দিনবাজারের কন্ডিশনের কথা বলেছি, 3 নম্বর 4 নম্বর গুমটিতে ওভারব্রিজের কথা বলেছি, মাদ্রাসা মাঠের কথা আমরা বলেছি, রোড স্টেশনের সমস্ত ট্রেনের স্টপেজের দাবি আমরা করেছি এবং জলপাইগুড়িতে কম্প্রিহেন্সিভ ড্রেনেজ প্ল্যানের ডিমান্ড করেছি এবং তার সাথে লাস্ট যেটা যে জলপাইগুড়ি একটা খুব সেন্সিটিভ জোন, এখানে মাঝে মাঝে কমিউনাল ডিস্টারবেন্সেস তৈরি হচ্ছে এবং আমাদের আছে মানে আনফেন্স আছে, সেই জায়গাগুলো যাতে ফেন্সিং প্রপারলি হয় সেই ব্যাপারটা আমরা মাননীয় ডিএমকে তুলে ধরেছি এবং এই দাবিগুলি প্রায় একই এবং যেগুলো পুলিশের সাথে যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা একইভাবে এসপির কাছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 19.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পর্যটকদের উন্নত পরিষেবা দিতে মানাবাড়ির একটি রিসোর্টে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, কিন্তু বাদ সাধল এলাকাবাসীরা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হলো ওই এলাকার মহিলা সহ 4 জনকে। বাজারে প্রায়শই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা, তাই এর ভয়াবহতা থেকে বাঁচতে ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে দিনবাজার কাপড়পট্টিতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।